সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নুরুন নাহার বিলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়েই আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে। প্রাসঙ্গিকের আমাদের আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন। আক্তার হোসেন, আপনাকে স্বাগতম। আপনাকে স্বাগত। আমরা শুরু করছি আসলে এখন যেহেতু সব আলোচনায় নির্বাচনকে ঘিরে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের একটা চিন্তাভাবনা চলছে, আপনাদের এই নির্বাচন ঘিরে চিন্তা ভাবনা কি? আপনি যখন নির্বাচনের কথাটা বললেন তখন আপনি সেটা সচেতনভাবেই হোক বা অবচেতন মনেই হোক বলেছেন যে এখনকার আলোচনার পরিসর নির্বাচনকে ঘিরে। এই বিষয়টা আমাদের কাছে অ্যালার্মিং, গোটা জনগণের কাছে অ্যালার্মিং। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডার জায়গা ছিল সংস্কার বাস্তবায়ন করা, বিচারটা সম্পূর্ণ করা এবং নির্বাচন উপহার দেওয়া। কিন্তু বিচারের বিষয়টাকে, সংস্কারের বিষয়গুলোকে পাশ কাটিয়ে নির্বাচনই যখন প্রধানতম এজেন্ডা হয়ে দাঁড়ায়, তখন মানুষ আসলে যে কারণে রাজপথে এসেছিলেন, যে নতুন বাংলাদেশের প্রত্যাশা মানুষের ছিল, সেটা কতটুকু বাস্তবায়িত হলো সে প্রশ্নটা উত্থাপিত হয়। নির্বাচন বাংলাদেশে অবশ্যম্ভাবী ঘটনা, বাংলাদেশে নির্বাচন হতে হবে। 14, 18 এবং 24-এ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সঙ্গে নির্বাচনের নামে যে প্রহসন করেছিল, সেই প্রহসনের বাংলাদেশ আমরা আর চাই না। 1-11-র মতো যে পরিস্থিতি বাংলাদেশে হয়েছিল সেগুলো আমরা আর চাই না। আমরা বাংলাদেশে সুষ্ঠু, বাংলাদেশে গ্রহণযোগ্য আমরা নির্বাচন চাই এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত হবে সে ধরনের ব্যবস্থার ভিতর দিয়ে আমরা নির্বাচন চাই। অতএব নির্বাচন বাংলাদেশে যে অবশ্যম্ভাবী ঘটনা, তার পূর্বের যে অবশ্য পালনীয় কর্তব্যগুলো সরকারের আছে, সেই বিষয়ে সরকার যেন মনোযোগী হয়, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। জনাব আক্তার হোসেন, আমরা আসলে নির্বাচনের কথা কেন বলছি? কারণ প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচনের এই তারিখের কথাটা বলেছেন এবং প্রধান উপদেষ্টা কিন্তু আপনাদের মাধ্যমে আসলে প্রধান উপদেষ্টা হয়েছেন, সে কারণে নির্বাচনের আলোচনাটা আসলে সব থেকে বেশি সামনে আসছে। তো আপনাদের আসলে আমরা জানি আপনাদের প্রায়োরিটি সংস্কার আগে, কিন্তু তারপরেও নির্বাচন আলোচনা আসছে কারণ অন্য দলগুলো কিন্তু বারবার নির্বাচনের কথাই বলছে। তো আর সংস্কার তো তারা বলছে বা অন্য অনেকেই বলে চলমান প্রক্রিয়া। তো সংস্কার শেষ করে আসলে নির্বাচন করাটা কি অনেক দূরের বিষয় হয়ে যাবে না? আমরা যদি বাংলাদেশের ব্যবস্থার দিকে তাকাই, এই ব্যবস্থায় এমন অনেকগুলো উপাদান রয়ে গেছে যেগুলো বাংলাদেশে ফেসিবাদকে উস্কে দেয়। বাংলাদেশে সাংবিধানিকভাবেই কোনো একজন ব্যক্তি তিনি প্রধানমন্ত্রী হলে এতটা ইম্পর্ট্যান্ট যে তিনি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগটা পান। এই ব্যবস্থাগুলো পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু মানুষ রাজপথে এসেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে সকল রাজনৈতিক দল এবং ছাত্র সমাজের অকুণ্ঠ সমর্থন নিয়ে তিনি সরকার গঠন করেছেন এবং সেই সরকারের দায়িত্বের জায়গা বিচার সম্পূর্ণ করা। আমরা বিচারের ক্ষেত্রটা যদি দেখি, একটা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, এতগুলো মানুষ তারা হত্যাকাণ্ডের শিকার হলেন, গণহত্যা সংঘটিত হলো, মানবতা বিরোধী অপরাধ হলো, এখন পর্যন্ত কতটা মামলায় চার্জশিট হয়েছে? আমরা যখন বিচারকে দৃশ্যমান হওয়ার কথা বলি, তখন আমরা এর মধ্য দিয়ে এটা বুঝি যে যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা চিহ্নিত মানবতা বিরোধী অপরাধী, তারা বিচারের আওতায় এসেছেন কিনা, তাদের বিরুদ্ধে চার্জশিট হলো কিনা, তাদের মামলাগুলোর কতটুকু অগ্রগতি হলো, সে জায়গায় একটা মাত্র মামলার অগ্রগতি হয়েছে, বাকি কোনো মামলার এখন পর্যন্ত অগ্রগতি হয় নাই। এবং আমরা যখন সংস্কারের কথা বলি, এটা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে, রাষ্ট্র কাঠামোতে এটা ক্ষমতার ভারসাম্য তৈরি করবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবে এবং জবাবদিহিতা নিশ্চিত করবে, এমন একটা ব্যবস্থার কথা আমরা বলি। সেটাকে নিশ্চিত করার আগে যদি নির্বাচনের দিকে আমরা যাই, যেমনটা শেখ হাসিনা করতেন, যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন, এই কারণে নির্বাচন দিয়ে দাও। তো এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে এই বাংলাদেশ শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। নির্বাচন আমাদের করতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, সুষ্ঠু নির্বাচন হতে হবে। কোনোভাবেই যেন একপাক্ষিক বা 1-11-এর মতো কোনো ইলেকশন বাংলাদেশে না হয়, সে ব্যাপারে আমাদের সকল রাজনৈতিক দলকে সচেষ্ট থাকতে হবে। তারও আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার কর্তব্য হচ্ছে মানুষেরা যে কারণে তার হাতে ক্ষমতা দিয়েছে, যে কারণে তার উপরে ভরসা রেখেছে, সেই বিষয়গুলো সম্পূর্ণ করে যাওয়া। এই সরকারটা কিন্তু গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকারগুলোর কাছ থেকে একটা নির্বাচন আয়োজন করিয়ে দিয়ে যাওয়া। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে এত বড় একটা হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে বাংলাদেশের মানুষেরা 50 বছর ধরে আমাদের যে ডিপ্রাইভেশন, আমাদের যে বঞ্চনা,
আমাদের যে গণতন্ত্রের পথে বাধা যেসব বিষয়, সেগুলো থেকে উত্তরণের পথ খুঁজছে মানুষ। সেই খোঁজার পথে যদি নির্বাচন বাধা হয়ে দাঁড়ায় এবং নির্বাচনের মধ্য দিয়ে যদি সেই খোঁজার পথটাকে রুদ্ধ করে ফেলা হয়, তাহলে বাংলাদেশের মানুষ সেই নির্বাচন থেকে ইতিবাচক পরিবর্তন পাবে না। আমরা নির্বাচন চাই, সে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত হোক এবং যারা ক্ষমতায় আসবেন তারা যেন একটা নতুন শাসন কাঠামোতে বাংলাদেশ পরিচালনা করতে পারেন, সেটাই যেন তাদের মূল লক্ষ্য হয়। সেটাকে নিশ্চিত করাটা আমাদের অন্যতম বড় কর্তব্য। আমাদের এত শহীদের রক্তের পরে বাংলাদেশে গতানুগতিক নির্বাচনের মধ্য দিয়ে গতানুগতিক সরকার ব্যবস্থা, সেটা আমাদের কাম্য নয়। এবং বাংলাদেশের জনগণ এটাই প্রত্যাশা করে যে এই দেশে শাসন কাঠামোতে পরিবর্তনের মধ্য দিয়ে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে নতুন কাঠামোতে দেশ পরিচালিত হবে এবং বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত হবে। সেই নির্বাচনের জন্যই মানুষ অপেক্ষা করছে। কিন্তু সেটা আসলে কতদিন সময় লাগবে? এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন পর্যন্ত যেতে আপনাদের কি মনে হয় কতদিন সময় লাগা উচিত? এটা কি ফেব্রুয়ারির মধ্যে সম্ভব কিনা? ফেব্রুয়ারির যে সময়সীমার কথা বলেছেন, যদি সরকার দৃঢ় হন এবং রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতাপূর্ণ মনোভাব রাখেন, তাহলে এই সময়কালের মধ্যেই সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন করা সম্ভব। খুব কঠিন কোনো বিষয় নয়। আমরা সংস্কারের বিষয়গুলো নিয়ে কয়েক দফায় আলোচনা করেছি। প্রথমত, রাজনৈতিক দলগুলো কিছু বিষয়ে শুরুতেই একমত হয়েছে। আবার ঐকমত্য কমিশনের দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়েও আমরা অনেকগুলো বিষয়ে ঐকমত্য হতে পেরেছি। অনেকগুলো বিষয়ই কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এখন পথ শুধুমাত্র এই জায়গায় এসে ঠেকেছে যে আমরা এটাকে কিভাবে বাস্তবায়ন করব। আমরা যখন বাস্তবায়নের কথা বলছি, বিএনপি তখন জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলছেন এবং এটা পরের সরকারের হাতে ন্যস্ত করার কথা বলছেন। সে জায়গাটাতে একটা পার্থক্য সূচিত হয়েছে। আমরা মনে করি যে মানুষেরা যে জীবন দিলেন, মানুষেরা যে রাস্তায় আসলেন, তারা চেয়েছেন যে একটা নতুন কাঠামো, যে কাঠামোর উপর দিয়ে পরের সরকারগুলো পরিচালিত হবে। অতএব মানুষের আকাঙ্ক্ষা সুপ্তভাবে এটাই ছিল যে আমরা নতুন কাঠামোগুলো ডেভেলপ করব, নতুন কাঠামোগুলোকে কার্যকর করব এবং পরে যারাই শাসন ক্ষমতায় আসলেন না কেন, তারা সেই নতুন কাঠামোগুলোকে বাংলাদেশে চলমান অবস্থায় রাখবেন, তারা সেখানে কোনো বিঘ্ন তৈরি করবেন না। এটাই মানুষের প্রত্যাশা। বিএনপি যেমনটা মনে করে যে নির্বাচিত সংসদ বা পরে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তাদের হাতেই সংস্কারের ম্যান্ডেট, এটা অত্যন্ত ভুল একটা অ্যাপ্রোচ। কারণটা হলো, সংস্কারের ম্যান্ডেট মানুষ রক্তের বিনিময়ে, আন্দোলনের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধেই ন্যস্ত করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকেই সংস্কারগুলোকে বাস্তবায়ন করে যেতে হবে। সেই জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই, সেই জন্য প্রয়োজন সদিচ্ছার। যদি সময়ের প্রয়োজন হতো তাহলে একটা ব্যাপার ছিল যে না, সংস্কার বাস্তবায়ন করতে এত এত সময়ের প্রয়োজন। আমরা দেখেছি যদি রাজনৈতিক দলগুলো সব একমত হয়ে যায়, আমরা দেখেছি যে ঐকমত্য কমিশনে আমরা যে আলোচনাগুলো করেছি, অনেকগুলো বিষয় রাজনৈতিক দলগুলো যে সংস্কার কমিশনের অরিজিনাল যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাব থেকেও অনেকে সরে এসেছেন, একটা জায়গায় এসে পৌঁছানোর চেষ্টা করেছেন। এই জায়গায় যদি বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়ে যায়, তাহলে আর কোনো সংকট থাকে না। নির্বাচন যে কোনো সময় বাংলাদেশে অনুষ্ঠিত হোক, তাতেও কারো কোনো আপত্তির জায়গা থাকে না। সকলে মিলে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে। জনাব আক্তার হোসেন, আপনি বলছিলেন যে সরকার যদি দৃঢ় থাকে, সরকারের দৃঢ়তা নিয়ে আপনাদের মধ্যে কোনো শঙ্কা আছে কিনা বা সংশয় আছে কিনা? আর আপনি বলছিলেন যে এই সরকারকে আসলে জনগণ বসিয়েছে। আমরা আসলে জনগণ বসানো মানে আসলে সংসদ বা ভোটের মাধ্যমে বুঝি। তো এটা তো আসলে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, তো আসলে মানে ভোটটাকেই বোঝানো হয়। তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে ডিফাইন করবেন? পৃথিবীতে ক্ষমতা গ্রহণ করা বা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার, বৈধতার তৈরি হওয়া, সেগুলোর অনেকগুলো পন্থার জায়গা রয়েছে। যারা বিপ্লব সাধন করেন তারা কিন্তু কোনো ভোটের মধ্য দিয়ে এটা করেন না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো, তারা এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে তারা বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। আমরা যদি ৭১ পরবর্তী বাংলাদেশের কথা চিন্তা করি, তখনও কিন্তু নতুন বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। আওয়ামী লীগ আগের যে সেটআপ ছিল, সেই সেটআপেই কিন্তু গণপরিষদ তারা পরিচালনা করে গেছেন। তখন যেমনভাবে বাংলাদেশের মানুষেরা লিবারেশন ওয়ারের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নতুন একটা ক্ষমতা কাঠামোর জন্য নিজেদেরকে প্রস্তুত করলেন, এখনো ঠিক তাই ঘটেছে। মানুষেরা জীবন দিয়েছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন পক্ষ যারা আছেন, সবগুলো পক্ষ, বাংলাদেশে বিএনপি, বাংলাদেশে জামাত, বাংলাদেশে গণ অধিকার, গণসংহতি, বাংলাদেশে ইসলামী যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, বাম যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, সকলের
স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে এবং জনগণের কোনরূপ বিরোধিতা ছাড়া এই সরকার ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। ভোটের মাধ্যমে যে সরকারগুলো গঠিত হয় নিয়মতান্ত্রিক উপায়ে, তার থেকেও বেশি বৈধতা নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এখন সেই বৈধতার উপরে তারা কতটুকু অটল থাকতে পারবেন সেটা আলাদা কোশ্চেন। সে জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যখন ঘোষণাপত্রের বিষয়টা দেখি, আমরা দেখেছি যে সরকার অনেক লুকিয়ে ছাপিয়ে ঘোষণাপত্রের কাজটা সম্পূর্ণ করেছেন। এই ঘোষণাপত্র আমরা অনেক আগে থেকে দাবি জানিয়ে এসেছি। 6 মাসেরও বেশি সময় সরকার ক্ষেপণ করেছেন, তাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদেরকে বোঝাপড়া করতে হয়েছে। এবং আমরা দেখি যে এই ঘোষণাপত্রের অনেকগুলো জায়গাতেই বিপ্লবের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো আছে, যেটা একটা কমন ডকুমেন্ট হওয়ার কথা ছিল, সকলের কাছে সমভাবে গ্রহণযোগ্য, তেমন ডকুমেন্ট না হয়ে এই ঘোষণাপত্রের যে ডকুমেন্ট, সেটাতে একটা বিশেষ দলের ছাপ আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে এই ঘোষণাপত্রের মধ্যেই আমাদের 50 বছর ধরে ব্যর্থতার যে গ্লানি, সেগুলোকেও পাট পাট করে ভাগ করা হয়েছে। এই ঘোষণাপত্রের মধ্যে 90-এর যে 3 জোটের রূপরেখা হলো, সেটাকে ভায়োলেট করে বিএনপি যে 96 এসে একতরফা একটা নির্বাচনের মধ্য দিয়ে সর্বপ্রথম 3 জোটের রূপরেখাকে ভায়োলেট করলো, সেটাকে বাদ দিয়ে এককভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করলো। যদিও তারা ক্ষমতায় থাকতে পারেন নাই, তারা ক্ষমতা ছেড়ে দিয়েছেন, সেটা সাধুবাদযোগ্য। কিন্তু তারা যে এককভাবে ক্ষমতায় থাকার পায়তারা করেছিলেন, এটা যে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের উত্তরণের পথে একটা বাধার জায়গা তৈরি করেছিল, একটা যে নেতিবাচক উদাহরণ ইতিহাসে তৈরি হয়েছে, ভরসার জায়গাটা কমে গেছে, সেই প্রেক্ষাপটগুলো এবং 1 সালে ক্ষমতায় আসার পরে নিজেদের মতো করে একজনকে প্রধান উপদেষ্টা করা হবে তত্ত্বাবধায়ক সরকারের। এই কারণে বিচারপতির বয়স 65 থেকে 67 করা হলো, যাতে নিজেদের মতো করে একজনকে প্রধান উপদেষ্টা করা যায়, এবং যার প্রেক্ষাপটে বাংলাদেশে 1-11-এর মতো পরিস্থিতি তৈরি হলো। এই ঘটনাগুলোও তো বাংলাদেশের মানুষকে নানাভাবে তাদেরকে প্রতারিত ফিল করেছে। আমরা যে এই ইতিহাসের পরতে পরে যে প্রতারিত হয়েছে, আপনারা তো ছিলেন এই গণ অভ্যুত্থানের প্রধান অংশীদার, তো আপনাদেরকে পাশ কাটিয়ে যে জুলাই ঘোষণাপত্রটি হলো, এটি নিয়ে আপনারা আসলে সরকারের সাথে পরবর্তীতে কোনো আলোচনা করেছেন কিনা? আমরা ঘোষণাপত্র যে হয়েছে, ঘোষণাপত্রের দাবি আমরা দীর্ঘ সময় ধরে জানিয়েছি। ঘোষণাপত্র পাওয়াটা এটা একটা প্রাপ্তি হিসেবে আমরা দেখেছি, কিন্তু ঘোষণাপত্রের ভিতরকার যে কথা এবং যা কিছু বিষয়কে এখানে অনুল্লেখ করা হলো, সেই বিষয়গুলোতে আমরা আমাদের সমালোচনা জারি রেখেছি। এই যে ঘোষণাপত্র ইতিহাসে যতটা শক্তিমত্তা নিয়ে হাজির হয়, এই ঘোষণাপত্র তেমনটা হয়নি। এই ঘোষণাপত্র একটা আবেদনপত্রের মতো হয়েছে। এবং আমরা বারবার এই কথাটা বলেছি যে এই ঘোষণাপত্র একটা অপরিপূর্ণ ঘোষণাপত্র, যেখানে আমাদের এই জাতিসত্তার বিকাশের সময়কালের আমরা 47-এর যে রেফারেন্স পয়েন্ট আমাদের অন্যতম, সেটার অনুল্লেখ দেখি। আমরা 16 বছরের স্বৈরশাসনের সময়কালে যে বড় বড় আন্দোলন সংগ্রামগুলো এখানে সংগঠিত হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে, পিলখানা হত্যাকাণ্ড, বাংলাদেশে শাপলা গণহত্যার মতো ঘটনা ঘটেছে, জুডিশিয়াল কিলিংগুলো ঘটেছে, ভ্যাট বিরোধী আন্দোলন হয়েছে, 18 সালের নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন হয়েছে, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বাংলাদেশে আগ্রাসন বিরোধী আন্দোলন হয়েছে, মোদী বিরোধী আন্দোলন হয়েছে, যে আন্দোলনগুলোতে স্বতঃস্ফূর্তভাবে জনগণ একত্রিত হয়েছে। রাজনৈতিক ব্যানার ছাড়াও যে মানুষ আন্দোলন করে তাদের নিজেদের মধ্যে নতুন জনগোষ্ঠীর আবির্ভাবের জানান দিয়েছে, সেই কথাগুলো কিন্তু আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখি নাই। সেই কথাগুলো আমরা বারবার বলেছি। আপনাদেরকে আগেই পাঠানো হয়েছিল খসড়া, 3টি দলের কাছে পাঠানো হয়েছিল, তার মধ্যে আপনারা একটি দল, তো আপনারা তো আপনাদের মতামত জানিয়েছিলেন, সেগুলো নেই কেন, রাখা হয়নি কেন? মানে এটা বিষয়ের আমরা ঘোষণাপত্রের একটা খসড়া যখন 31শে ডিসেম্বর 2024-এ আমরা ঘোষণাপত্রের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম, সরকার সময় চেয়েছেন, এবং তখনই থেকেই কিন্তু আমরা ড্রাফট ঘোষণাপত্র কিন্তু সরকারের কাছে আমরা পাঠিয়েছি। এবং শেষমেশ সরকার একেবারে শেষের সময়গুলোতে আমাদের কারোর সাথেই আর কোনোরূপ কোনো যোগাযোগ তারা করেননি। সরকার তার তরফ থেকে এই ঘোষণাপত্রটা উপস্থাপন করেছেন, কিন্তু যখন এই ঘোষণাপত্রটা উপস্থাপন করা হলো, সে সময়টাতে আসলে কোন বিষয়গুলো সেখানে পঠিত হচ্ছে তার অনেক বিষয় আমাদের অজানা ছিল। আমাদেরকে জানতে হয়েছে ঘোষণাপত্র পাঠকালীন সময়টাতে। এই বিষয়টা আমাদেরকে বিস্মিত করেছে। যে ঘোষণাপত্রটা হওয়ার কথা ছিল জনগণের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে, সে ঘোষণাপত্রটা খুবই কুক্ষিগতভাবে এটা ঘোষিত হলো। সে বিষয়টা আমাদের কাছে ইতিহাসের কাছে একটা বিস্ময়ের বিষয় হয়ে থাকবে। এবং আমরা মনে করি যে ঘোষণাপত্রটাকে পরিপূর্ণ করা যেত যদি সরকার
শুরুর সময় থেকেই দৃঢ় ভূমিকা পালন করতে সমর্থ হতেন। আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি যখন লন্ডনে গেলেন, সেখানে যে দ্বিপাক্ষিক বৈঠক হলো, একটা সরকারের সঙ্গে একটা দলের বৈঠক, সেটাকে যৌথ বিবৃতি আকারে যখন প্রচার করা হয়, দুটো স্ট্যাটাস কিন্তু সমান নয়। এবং এই লন্ডন বৈঠকের ধারাবাহিকতা নিয়েই এখন সরকার পরিচালিত হচ্ছে, তেমনটাই আমাদের কাছে মনে হয়। যদি এমনটা হতো, আমরা সে সময়টাতেই বলেছি সরকারকে যে শুধুমাত্র একটা দলের সঙ্গে আলোচনা করে সরকার নির্বাচনের সময়সীমা বা এই জাতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এবং সেটা জনগণের কাছে গ্রহণযোগ্যও হয় না। কিন্তু সরকার সেই পথেই অগ্রসর হয়েছে। যে নির্বাচনের সময়সীমার কথা আবার পুনর্ব্যক্ত করা হলো, সে বিষয়টা 5 আগস্টে তিনি আবার করেছেন, কিন্তু তার পূর্বেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি আলোচনা করেন নাই। নির্বাচনের ব্যাপারে আমাদের তো কোনো আপত্তির জায়গা নেই। নির্বাচন বাংলাদেশে অবশ্যম্ভাবী ঘটনা। নির্বাচনের ভিতর দিয়েই বাংলাদেশের মানুষের দীর্ঘ সময় ধরে যে ভোটাধিকার বঞ্চিত হওয়ার যে ব্যাপারটা, সেটার আমরা একটা সুরাহা করতে পারবো, কিন্তু সেগুলো আলোচনার দাবি রাখে। সে আলোচনার জায়গাটা পরিষ্কার হয়নি। আপনি যেহেতু বলছেন, যে কথাগুলো বলছেন, তাতে মনে হচ্ছে আপনাদের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং সরকার কিছুটা পক্ষপাতদুষ্ট হয়ে একটি দলের হয়ে কাজ করছে। আপনার কথা অনুযায়ী তাই মনে হচ্ছে। তো সেক্ষেত্রে কি সরকারের বিরুদ্ধে আপনারা সামনের দিনে আন্দোলনে নামবেন কিনা, বা কোনো দাবি দেওয়া নিয়ে সামনে আন্দোলনে আপনাদের আমরা দেখতে পাবো কিনা? আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা বারবার এই কথাটা বলেছি। তখন নাগরিক কমিটিতে আমরা ছিলাম যে আমরা এই সরকারকে সহযোগিতাও করতে চাই। আমরা সরকারের যে বিষয়গুলো সমালোচনার যোগ্য, সেই বিষয়গুলোতে আমরা সমালোচনা জারি রাখতে চাই। অবশ্যই এই সরকারকে খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের দেখতে হবে যে সরকার কোথায় ভালো করছেন এবং কোন জায়গাগুলোতে সরকার কমতির জায়গাটা রেখে যাচ্ছেন। এবং আমরা মনে করি যে ঘোষণাপত্রের জায়গায় সরকার একটা কমতির জায়গা রেখে গিয়েছেন, অপরিপূর্ণতার জায়গায় রেখে গিয়েছেন। এবং সামনে যে জুলাই সনদের মতো বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এখন, আমরা এতগুলো রাজনৈতিক দল আলোচনা করেছি, সিদ্ধান্তে পৌঁছেছি, ঐকমত্য কমিশন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তাদের সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছে, কিন্তু সেটা বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়নি। আমরা বারবার বলছি যে যদি এই সংস্কারের প্রস্তাবনাগুলো সেটা বাস্তবায়নের পথ যদি সুনির্দিষ্ট করা না হয়, তাহলে এই সব কিছু একটা কাগুজে বিষয়ে পরিণত হবে। আমরা যা আলোচনা করলাম, আমাদের শহীদেরা যে জীবন দিলেন, সব কিছু ব্যর্থতায় পর্যবেসিত হবে। এই কারণে সরকারের তরফ থেকে আমরা দেখেছি ঐকমত্য কমিশন এক্সপার্টদের সঙ্গে বসেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসার কথা, কিন্তু সে বসার বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। সামনে হয়তো বসা হবে। আমরা দেখি যে জুলাই ঘোষণাপত্রের মধ্যেই যখন এই কথাটা এইভাবে বলা হয় যে আয়োজিতব্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে ঘোষণাপত্র সংযুক্ত করা হবে, সেখানে যখন সংস্কারকৃত সংবিধান বলা হয়, তখন আমরা যে নতুন সংবিধানের দাবির কথা বলেছি সে বিষয়টাকে পাশ কাটিয়ে যাওয়া হয়। ঐকমত্য কমিশন তাদের যে স্প্রেডশিট আমাদেরকে দিয়েছিলেন, সেখানে 6টা অপশনের কথা আছে। সে অপশনগুলো এখনো আলোচনায় আসেনি। সে ঐকমত্য কমিশনের সভাপতিও মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই, তিনি একটা ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি সেই ফোরামে আলোচিত বিষয়ের সুরাহায় না আসার আগেই আর একটা ফোরামে গিয়ে সেখানকার আলোচিত একটা বিষয়ে একটা সুনির্দিষ্ট পথ তিনি উচ্চারণ করেছেন। এই বিষয়টা কিন্তু এখানে একটা বৈপরীত্য তৈরি করেছে। সেই বৈপরীত্য গোটা জাতিকে হতাশ করেছে। আমরা সেই জায়গাটাতে একটা সুরাহা দেখতে চাই এবং যদি এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের পথ, তার ব্যাপারে যদি দৃঢ় ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, অবশ্যই টেবিলের আলোচনায় যদি আমরা নিজেদেরকে সমাধান না পাই, আমরা যদি বাস্তবায়নের পথ এখানে না পাই, যদি এলএফওর মধ্য দিয়ে এটাকে বাস্তবায়ন করা না হয়, যদি গণপরিষদ নির্বাচনের বিষয়ে যদি এখানে কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে ব্যর্থ হয়, অবশ্যই আমাদেরকে রাজপথে বেছে নিতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়েই আমাদেরকে আমাদের দাবিগুলো জনগণকে সাথে নিয়ে আদায় করতে হবে। আমরা ছিলাম আসলে সংবিধান প্রসঙ্গে। আপনারা বারবারই বলেন নতুন সংবিধান দরকার। একটা সংবিধান তো আছে, সেটা তো আসলে সংশোধন করা সম্ভব। কেন আসলে নতুন সংবিধানের কথাই আপনারা বলেন বারবার? বাংলাদেশে ৭২-এর যে সংবিধান, সেটার গঠন প্রণালী বা যে ফোরামের মধ্য দিয়ে সেটা গঠন করা হলো, সেই বিষয়টা নিয়ে একটা ঐতিহাসিক প্রশ্ন রয়ে গেছে। এবং ৭২-এর সংবিধান সেটা জনগণের আকাঙ্ক্ষাকে কতটা ধারণ করতে পেরেছে, বিশেষত যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম, মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারকে ধারণ করতে এই সংবিধান কার্যত ব্যর্থ হয়েছে। আমরা এই সংবিধানের
অনেকগুলো সংশোধনের মধ্য দিয়েও আমরা গিয়েছি, 17টার মতো সংশোধনী এই সংবিধানে হয়েছে অলরেডি। এবং আমরা যখন সংশোধনীগুলোর দিকে তাকাই, অনেকগুলো সংশোধনী এমন যেটা শুধুমাত্র দলীয় স্বার্থে সেটা করা হয়েছে। এবং এই সংবিধানে যখন আমাদের হাইকোর্ট আছে, সে হাইকোর্টে কোনো সময় রিট হয়েছে এবং সংবিধানের সংশোধনী কিছু বাতিল হয়ে গেছে। আমরা 8ম সংশোধনী মামলাটাকে আমরা আলোচনা করতে পারি। সেই মামলাটা, সেই সংশোধনীর মধ্য দিয়ে সারা দেশে কিছু হাইকোর্টের শাখা স্থাপন করা হলো। কিন্তু যখন এটা কোর্টে চ্যালেঞ্জ হলো, তখন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের মধ্য দিয়ে যে বাংলাদেশ একটি ইউনিটারি স্টেট এবং এই কারণেই হাইকোর্টের শাখা অন্য কোথাও স্থানান্তর করা যেতে পারে না বা স্থাপন করা যেতে পারে না, এই সিদ্ধান্তের কারণে 8ম সংশোধনী কিন্তু বাতিল করা হলো। তা আমরা যখন নতুন জনগোষ্ঠীর আবির্ভাব দেখি বাংলাদেশে, রাজনৈতিকভাবে নতুন জনগোষ্ঠী যারা বাংলাদেশ রাষ্ট্রটির যে রাজনৈতিক আদর্শ সেই জায়গা নিয়ে যখন তারা কনসার্ন, এবং একই সাথে বাংলাদেশের এই সংবিধান এটাকে যদি এখন সংশোধন করা হয়, তাহলে এর সম্ভাবনা থেকে যায় যে আমরা এতগুলো বিষয় আমাদের এই সংবিধানের সংস্কার করতে হবে, যে ব্যাপারে আসলে রাজনৈতিক দলগুলো সবাই একমত। আমরা একটু খেয়াল করে দেখি, মূলনীতি প্রসঙ্গ আছে, আমরা দেখেছি আর্টিকেল 7A সেই প্রসঙ্গ রয়েছে। আমরা যদি আর একটু সামনের দিকে অগ্রসর হই, আমরা মৌলিক যে অধিকারগুলো আছে তার কলেবরকে বৃদ্ধি করার কথা আমরা ভেবেছি। প্রধানমন্ত্রী কত বছর ক্ষমতায় থাকতে পারবেন একজন ব্যক্তি, সর্বোচ্চ 10 বছর, সে ধরনের প্রস্তাবনাগুলো এখানে এসেছে। 70 অনুচ্ছেদের মতো বিষয়গুলো এখানে এসেছে। বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতি তার নিয়োগ প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে আমরা নতুন করে ভেবেছি। এবং একই সাথে হাইকোর্টের বিভাগীয় পর্যায়ে বেঞ্চ থাকবে সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনার কিভাবে নিয়োগ হবেন সে ব্যাপারটা নিয়ে নতুন করে পরিবর্তন কিন্তু তৈরি হয়েছে। আবার যে তত্ত্বাবধায়ক সরকারের কথা আমরা বলি, যেটা ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে ঠিক সেভাবে না হয়ে নতুন একটা ফর্মুলার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কথা আমরা ভেবেছি। বাংলাদেশের যে পিএসসি সরকারি কর কমিশন, দুদক থেকে শুরু করে নিয়ে আরও কিছু প্রতিষ্ঠান, সেগুলোর নিয়োগ প্রণালী নিয়ে নতুন করে আমরা ভেবেছি। তো সব মিলিয়ে এই সংবিধানের এমন অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে এত বড় ধরনের পরিবর্তন দরকার, যেটাকে শুধুমাত্র সংস্কারের মধ্য দিয়ে বা সংশোধনের মধ্য দিয়ে সেটাকে কাভার করা সম্ভব না। আর যদি সেটা করাও হয়, এই সম্ভাবনা থেকে যায় যে যেহেতু 72-এর সংবিধানটাই মূল ভিত্তি হিসেবে থেকে যাবে, সেই মূল ভিত্তি হিসেবে থাকার কারণে হাইকোর্টে যদি এটা চ্যালেঞ্জ হয়, যে কোনো সময় এই সংশোধনীগুলো সব কিছু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। এই কারণে যেহেতু রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সকলে একমত যে এই সংবিধানে চলছে না, এবং আমরা কিন্তু আরেকবার একটু খতিয়ে দেখতে পারি এই সংবিধানটার দিকে। এই সংবিধান প্রধানমন্ত্রীকে এমন একচ্ছত্র ক্ষমতা দিয়েছে, এবং তারও একটা প্রেক্ষাপট আছে। যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা সেই সময়টাতে শেখ মুজিবুর রহমানকে মাথায় রেখে যে তিনি প্রধানমন্ত্রী, তাকে কিভাবে এম্পাওয়ার করা যায় সেটা মাথায় রেখে তারা কিন্তু সংবিধানটা প্রণয়ন করেছিলেন। এই বাস্তবতা কিন্তু বাংলাদেশের এই সংবিধানের সাথে জড়িয়ে আছে। অতএব এই সংবিধান কার্যত, এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো তার মধ্য দিয়ে এই সংবিধান কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে। এবং এই সংবিধানের 153টা অনুচ্ছেদের মধ্যে মোটা দাগে প্রায় 50টার মতো আর্টিকেল সেটা এখন অকার্যকর, যদি আপনি কার্যত হিসেব করতে যান। এই সংবিধান এতটা কাটাছেড়ার মধ্য দিয়ে গিয়েছে যে সেই সংবিধানকে আরও কিছু কাটাছেড়া করে এতটা দুর্বলভাবে সংশোধনীগুলোর সঙ্গে যুক্ত হবে যে কোনো সময় সেগুলোকে বাতিল করা সম্ভব। এই কারণে বাংলাদেশে এখন একটা ফুটনোটবিহীন নতুন সংবিধান প্রয়োজন, যে সংবিধানটা আমাদের নতুন যাত্রা সূচনা করবে, নতুন ভাবে আমাদেরকে পথ নির্দেশ করবে, নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে ধারণ করবে। এই কারণে ফুটনোটের কথা বলছেন, তখন আমি দেখলাম যে আসলে সংবিধান নিয়ে আপনারা যেখানে আলোচনা করেছেন সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, মানে সবাই আসলে মূলনীতির প্রশ্ন এবং অন্যান্য সব প্রশ্নে একমত হয়েছে, এটি কিন্তু সঠিক না। আর অন্য দলগুলো কিন্তু বলছে যে তারা আসলে ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই সংবিধান পরিবর্তন করতে চায়, কারণ সেজন্যই তারা পরের সংসদের হাতে ক্ষমতাটা ছেড়ে দিতে চায়। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সে ব্যাপারে আমাদের কোনো আপত্তির জায়গা নেই। যে বিষয়টা এখানে পার্থক্যের জায়গা সূচনা করেছে সেটা হলো তারা বলছেন যে একটা সংসদের মধ্য দিয়ে এটাকে সংশোধনে নিয়ে আসা হবে। আমরা বলছি এটা খুবই দুর্বলভাবে সংশোধনী যদি করা হয় সংস্কারগুলোকে ধারণ করবে। যদি গণপরিষদ নির্বাচন করা হয়, তারাও নির্বাচিত প্রতিনিধি, তারাও সবাই আসলে রাজি না। এই বিষয়টাতেই এখন আলোচনার বিষয়। অনেকে অনেক বিষয়ে রাজি থাকেন না, কিন্তু
জাতির বৃহত্তর স্বার্থে দলীয় গণ্ডির বাইরে এসেও মানুষকে চিন্তা করতে হয়, দলগুলোকে চিন্তা করতে হয়। আমরা সে উদাত্ত আহ্বান রাখি। আমরা এটা জানি যে যখন আমরা সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমরা অনেকগুলো সংস্কারের বিষয় আছে যে বিষয়গুলোতে কয়েকটি দল তারা রাজি ছিলেন না, কিন্তু পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে জনগণের দাবির প্রেক্ষিতে তারা কিন্তু তাদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের সেই বিষয়গুলোতে তারা রাজি হয়েছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে পাবলিক ডিবেট করতে পারি, আমরা এই বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে পারি। জনগণ যে রায় দিবে সে রায়টাই এখানে সব থেকে প্রণিধানযোগ্য হবে। এটা আমরা কোনো দলের গঠনতন্ত্র নিয়ে আমরা আলাপ করছি না, আমরা কোনো দলের কর্মসূচি নিয়ে আলাপ করছি না, আমরা আলাপ করছি বাংলাদেশ রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে। যখন রাষ্ট্র পরিচালনার কথা বলছি সেই জায়গাটাতে যে নতুন সংবিধান কেন দরকার আমরা সে কথাটা বলছি। যারা পুরনো এস্টাবলিশমেন্টের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখতে চান, যারা মনে করেন যে ৭২-এর সংবিধান যেটা সেটাই সমাধান, বা সেটাতে সংশোধনের মধ্য দিয়ে সেটাতে সমাধানে পৌঁছা সম্ভব, তাদেরকে আমরা বারংবার এই জিনিসটা দেখিয়েছি, বুঝিয়েছি, আলোচনা করেছি যে কেন ৭২-এর সংবিধান এবং তাতে সংশোধনে নিয়ে এসে বাংলাদেশের সংকটগুলো সমাধান করা সম্ভব না। কারণ এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হবে এবং যে রাজনৈতিক জনগোষ্ঠী নতুন করে আবির্ভাব হয়েছে তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হবে। আক্তার, আমি একটু বলি, আসলে সব রাজনৈতিক দলই মনে করে তারা জনগণের প্রতিনিধিত্ব করে, তো জনগণের প্রতিনিধিত্ব করে বলেই গণপরিষদ বা অন্য সমাধানের কথা বলছে, কিন্তু আসলেই যদি সংসদের মাধ্যমে এই সমাধান করা যায় সেটি কি আসলে বেটার সলিউশন না? যদি সংসদের মধ্য দিয়ে যদি একটা সংশোধনে নিয়ে এসে সংবিধানের যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত্য হয়েছি, সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন, সে বিষয়গুলোকে যদি ঠিকঠাক করার প্রবণতা আমাদের মধ্যে থাকে, এটা টেকসই হবে না। এটা হলো প্রথম কথা। কারণ হলো যে এটা চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা রাখে। দ্বিতীয়ত হলো এই সংবিধানেরই অনেকগুলো আর্টিকেল একটার সাথে আরেকটাতে একটা বৈপরীত্য তৈরি হবে। সংবিধান এমন একটা ডকুমেন্ট যেটার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা হারমোনি থাকতে হয়। আপনাদের সংশয় আছে যে পরে আসলে ক্ষমতা যারা নেবে তারা তাদের মতন করে সংবিধানটা আবার করতে পারে? এই সম্ভাবনা তো বাংলাদেশে অতীতে হয়েছে এবং আমি শুরুতেই এটা বলেছি যে এটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এবং এই কারণেই নতুন যে জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে। নতুন নতুন জনগোষ্ঠী বলতে আসলে কাকে বোঝাচ্ছেন? এই বাংলাদেশ যখন আমরা যদি অতীতের পরতগুলো খেয়াল করি, ৪৭-এ যে আজাদের লড়াই হলো তখন মানুষেরা এই গোটা ভারতবর্ষ সেখান থেকে তারা নতুন দেশ চেয়েছিলেন। আমরা ৭১ যখন এলো তখন আবার একটা নতুন জনগোষ্ঠীর আবির্ভাব হলো, যারা পশ্চিম পাকিস্তানের যে শোষণ, যে বৈষম্য, সেখান থেকে তারা মুক্তি চেয়ে নতুন বাংলাদেশ তারা করতে চেয়েছেন। আবার যখন আমরা এই গোটা বাংলাদেশের ইতিহাসের পরতটা দেখি, ৫০টা বছর ধরে মানুষেরা নানাবিধ কারণে এই সাংবিধানিক প্রক্রিয়ার কারণেই মানুষেরা বঞ্চনার মধ্য দিয়ে গিয়েছেন, মানুষেরা রাজনৈতিক দলগুলোর থেকে প্রতারিত হয়েছেন। সে সময়টাতে এসে বাংলাদেশের মানুষেরা সম্প্রীতিতে বাস করতে চান। বাংলাদেশের মানুষেরা যে রাজনৈতিক বাংলাদেশের যে জনগোষ্ঠীগুলো রয়েছে সকলের ন্যায্য হিস্সা তারা বুঝে দিতে চান, বাংলাদেশের নতুন করে ক্ষমতার কাঠামোকে নির্ধারণ করতে চান। এই যে মানুষের আকাঙ্ক্ষার জায়গাগুলো তৈরি হয়েছে, একটা বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা, সেটা বাংলাদেশের মানুষকে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এখন হাজির করেছে। তাদের আকাঙ্ক্ষার জায়গাগুলোকে এখন অ্যাড্রেস করা প্রয়োজন। যদি আমরা এই জায়গায় কোনো রাজনৈতিক দল আমরা যদি ভুল পথে পা বাড়াই, আমরা যদি এই প্রজন্মের কথাগুলো না শুনি, তাহলে অবশ্যই ইতিহাসের কাছে আমাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। আচ্ছা, এনসিপি যেহেতু সংস্কারের কথা বলে এবং সনদ নিয়ে অনেক কথা বলে, অনেকেই কিন্তু এনসিপিকে নির্বাচন বিরোধী বলছে, এবং এটা আসলে কেন? আরেকটা প্রশ্ন আছে যে জামাতে ইসলামের অবস্থানের সঙ্গে এনসিপির অবস্থানের কিন্তু বেশ মিল, আপনারা কি সামনে নির্বাচনী জোট করতে যাচ্ছেন কিনা? আসলে এনসিপিকে নির্বাচন বিরোধী বলা বা নির্বাচনে নেগোশিয়েট করার জন্য কোনো দাবি উত্থাপন করার মতো যে খবরাখবরগুলো বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে, সেটা পুরো মাত্রায় একটা অপপ্রচার এবং সেটা নানাবিধভাবে কিছু গুজবের উপর ভিত্তি করে এটা করা হয়েছে। আমরা কিন্তু কোনোভাবেই নির্বাচন বিরোধী নই। আমরা আমাদের এই শৈশব কৈশোরের সময়গুলো পেরিয়ে যখন আমরা রাজনৈতিকভাবে বোধসম্পন্নভাবে আমাদের জীবন শুরু করেছি, তখন থেকেই বাংলাদেশে নির্বাচনের প্রয়োজনীয়তা এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা রাজনৈতিক দল হয়তো খুব অল্প সময় হয়ে গঠন করেছি, কিন্তু আমাদের রাজনৈতিক মানুষ যখন থেকে তৈরি হয়েছে আমরা তখন থেকে নির্বাচনের পক্ষেই কথা বলি। এবং এখন বাংলাদেশে একটা নির্বাচন আয়োজন করা হবে, সেটা অবশ্যম্ভাবী ঘটনা। সেই নির্বাচনগুলো যদি সংস্কারকে বাস্তবায়ন করে করা হয়,
তাহলে সব থেকে টেকসই ভাবে এটা করা সম্ভব হবে। এই কারণে আমরা বলছি যে সামনের নির্বাচনে আসলে জামাত ইসলামের সাথে আপনারা জোটে যাবেন কিনা বা সামনের আন্দোলনে একসাথে দেখা যাবে কিনা। আমরা যখন আসলে সংস্কার কমিশনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, অনেকগুলো বিষয়ই দেখা গেছে যে বিএনপির সঙ্গে আমাদের এই মতামতগুলো মিলে গেছে, অনেকগুলো বিষয় জামাতের সঙ্গে মিলে গেছে বা অন্য দলগুলোর সঙ্গে মিলে গেছে। এটা অর্গানিক্যালি, এটা হচ্ছে সংস্কার কমিশনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা বোঝাপড়ার বিষয়, যেটা সংস্কার বিষয়। কিন্তু ভোটের জোটের যদি কথা বলেন, আমরা সে ব্যাপারটা এখন পর্যন্ত ভাবি নাই বা কারোর সঙ্গে এখন পর্যন্ত আমাদের আলোচনা হয়নি। খুব সম্ভবত আজকে একটা পত্রিকায় খবর ছাপা হয়েছে যে 30টি সিট বা এরকম ধরনের ব্যাপার, কিন্তু তারা আসলে কোথায় থেকে খবরগুলো ছাপান, এবং যেহেতু এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এজেন্সি মানে পুষ্ট খবরের সরাসরি এখন পর্যন্ত কাটে নাই, এবং সেটা এখন পর্যন্ত খুব হরদম চলে যাচ্ছে, তারই একটা প্রমাণ এই বিষয়গুলো। কারণ আমরা এখনো পর্যন্ত আসলে নির্বাচনী জোট বা হবে না হবে সে বিষয়গুলোতে আমরা কনক্রিট সিদ্ধান্ত নিইনি। কিন্তু আন্দোলনের যে বিষয়টা বলেছেন, যদি রাজনৈতিক প্রয়োজনে বাংলাদেশে কোনো আন্দোলনের প্রয়োজন হয়, আমরা তো বিএনপি, জামাত, বাংলাদেশে অন্য যে দলগুলো আছে সবার সাথে মিলেই তো আমরা 24-এর আন্দোলনটা করেছি। কারোর সঙ্গে আন্দোলনে যেতে তো বাধা নেই। এমন কোনো ইস্যু তৈরি হতেই পারে যেখানে বিএনপির সাথে আমাদের যৌগপথ আন্দোলন করা লাগতে পারে, বা জামাতের সাথে মিলে আমাদের যৌগপথ আন্দোলন করা লাগতে পারে, গণঅধিকার এবি পার্টি। সে বিষয়গুলো আসলে বাংলাদেশে তো মানে প্র্যাকটিস কখনো হয়নি, এই বিষয়টাতে এরকম নয়। আমরা তো চাই যে যৌক্তিক যে দাবি, সে দাবিগুলোতে যত বেশি পরিমাণ রাজনৈতিক সংগঠনগুলোকে একত্রিত রেখে দেশের স্বার্থে কাজ করা যায়, সেটাই আমাদের লক্ষ্য। মানে আপনি মনে করেন যে আপনাদের যে জুলাই ঐক্যটা ছিল, মানে সরকারের যে পতনটা হয়েছিল ওই সময় আপনারা একসাথে আন্দোলনে ছিলেন, সেই ঐক্য এখনো আছে? আছে। জুলাইয়ের যে ঐক্য, সেই ঐক্যের জায়গায় আমি চিট দেখি না। এই কারণে বলি এই কথাটা, যে বাংলাদেশে জুলাইয়ের ঐক্যটা গঠন করা হয়েছিল কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে। ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে লড়াই করে এসেছেন, তাদের লড়াই কিন্তু এখনো পর্যন্ত জারি আছে। বিভিন্ন জায়গায় আঞ্চলিক পর্যায়ে নানা ধরনের বাদানুবাদ বা ক্ষমতাকেন্দ্রিক নানা সংঘর্ষের মতো বিষয়গুলো হয়েছে, কিন্তু এটা ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যে একতাবদ্ধ অবস্থান, সেই জায়গায় কোনো চির ধরাতে পারিনি। আমরা যখন আওয়ামী লীগ প্রসঙ্গ আসে, সে জায়গাটাতে বিএনপির দায়িত্বশীল জায়গা, জামাতের দায়িত্বশীল জায়গা বা আমাদের দায়িত্বশীল জায়গায় যারা আছেন, তারা সবাই কিন্তু একই বাক্যে কথা বলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ গণহত্যা করেছে, তাদের বিচার প্রয়োজন। জনাব আখতার হোসেন, আমরা কথা বলছিলাম আসলে বিচার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে আপনারা অনেক কথাই বলেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো যেভাবে, সেটি কি আসলে সমাধান হলো কিনা? বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে তাদের ইতিহাসের বিভিন্ন পরতে আমরা দেখেছি, তারা একবার বাকশাল করলো, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কার্যক্রম অন্য যে দলগুলো ছিল সবগুলোকে নিষিদ্ধ করে দিল, একদলীয় শাসন তখন কায়েম করে বাকশাল গঠন করলো। এই আওয়ামী লীগই বাংলাদেশে আবার যখন ক্ষমতায় এলো, তখন তারা বাংলাদেশে নানা ধরনের হত্যাযজ্ঞ সম্পূর্ণ করে বাংলাদেশের নির্বাচনগুলোকে বানচাল করে একতরফাভাবে 14, 18, 24-এ তারা ক্ষমতা দখল করলো, একটা ফেসিবাদী শাসন কাঠামো বাংলাদেশে তৈরি করলো। এবং এই সময়কালে অসংখ্য মানুষকে তারা গুম করলো, খুন করলো, অসংখ্য মানুষকে আয়না ঘরে নিয়ে গিয়ে তাদেরকে যন্ত্রণাদায়ক একটা শাস্তির মুখোমুখি তাদেরকে করেছে। সে আওয়ামী লীগই বাংলাদেশে যখন 24-এর অভ্যুত্থান হলো, তখন হাজারো মানুষকে তারা রাজপথে তারা নির্মমভাবে তারা খুন করেছে। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ আসলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে এই পুরো প্রক্রিয়ার মধ্যে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আমরা দেখেছি মিছিলের যে ছবিগুলো, তার বিপরীতে ছাত্রযন্ত্রের বিপরীতে পুলিশ এবং তাদের সঙ্গে সঙ্গে সিভিল ড্রেসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের হাতেও অস্ত্র, তারা গুলি করছে সাধারণ শিক্ষার্থীদের উপরে। তো সেই আওয়ামী লীগ বাংলাদেশে এত বড় একটা হত্যাকাণ্ড সংগঠন করার পরে, গণহত্যা করার পরে, এই একটা বছর যে পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আওয়ামী লীগের কারো মধ্যেই কোনো ধরনের কোনো অনুশোচনা নেই। মানুষ হিসেবে যাদের জন্ম, মাতৃকোলে যাদের বেড়ে ওঠা, তারা এতটা পাষাণ হতে পারে, এতটা অবিবেচক হতে পারে, এটা আওয়ামী লীগকে না দেখলে বোঝার উপায় নেই। যারা এতগুলো মানুষকে হত্যা করেছে এবং যাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনার বোধ নেই, কোনো পাপ বোধ নেই, এবং তারা মনে করেন যে থাকলে কি তাদের ফিরে আসার সুযোগ ছিল? আওয়ামী লীগের যারা সরাসরি গণহত্যার সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের যারা সরাসরি এই বিষয়গুলোকে প্যাট্রোনাইজ করেছে, যারা আওয়ামী লীগের ফেসিবাদী শাসনকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া প্রয়োজন। এবং আওয়ামী লীগের মধ্য থেকে আওয়ামী লীগ যে তারা যদি অনুশোচনার মধ্য দিয়ে যেত, আমরা তো বাংলাদেশের যে এতগুলো মানুষ, অনেকেই তো আওয়ামী লীগের সাধারণ ভোটার ছিলেন,
যারা হয়তো সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নন, কিন্তু তাদের আওয়ামী লীগকে সমর্থন করাটুকু, আওয়ামী লীগ ভোট ডাকাতি করার পরে, আওয়ামী লীগ লুটপাট করার পরে, আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালানোর পরেও যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গেছে, অবশ্যই জাতির কাছে তাদেরকে ক্ষমা চাওয়া প্রয়োজন। এবং এই যে তারা এখনো পর্যন্ত এই অনুধাবনটা করেন না এবং তারা বাংলাদেশের একক ঠিকাদারি নিয়ে রেখেছেন, তারা মনে করেন যে ৭১ তারা সম্পূর্ণ করেছেন, যদিও সেটা সম্পূর্ণ ভুল একটা ন্যারেটিভ, এটা একটা আওয়ামী বয়ান। এবং তার মধ্য দিয়ে তারা বাংলাদেশের সকল ধরনের অপরাধকে তারা জায়েজ করেছেন। তারা যে বাংলাদেশে দিনের পর দিন ক্ষমতায় টিকে থাকবেন, সেটাকে তারা মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে রেখে তারা এটা করেছেন। এই যে ইতিহাসের কাছে তাদের যত ধরনের অপরাধ, ইতিহাসকে বিকৃত করা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের ক্ষমা চাওয়া প্রয়োজন ছিল, কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি। আওয়ামী লীগ যখন জাতির কাছে তাদের আত্মশুদ্ধির জন্য জাতির কাছে আহ্বান না করে, জাতি কেন আওয়ামী লীগকে ক্ষমা করবে নিজ করে? অবশ্যই বাংলাদেশে এই একটা বছর ধরে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ তার বিচার প্রক্রিয়ার মধ্যে আসুক, সেটাই কিন্তু বাংলাদেশের মানুষ চেয়েছে। আর এখন আসলে অন্য একটা প্রসঙ্গে আসতে চাই, এনসিপি প্রসঙ্গে আসতে চাই। আসলে আমাদের প্রত্যাশা ছিল, অনেক সকলেরই প্রত্যাশা ছিল, তো দল হিসেবে আপনারা দেখলাম কিছু চাঁদাবাজির মতো ঘটনা এনসিপির নাম আসছে, বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন? যখন চাঁদাবাজির ঘটনার মতো বিষয়গুলো বলা হলো, বিশেষত একটা বিষয়ে আমাদের দৃষ্টিগোচর হয়েছে চট্টগ্রামের মতো জায়গায়, এবং সে জায়গাটাতে আমরা কিন্তু খবর পাওয়া মাত্রই আমাদের কাছে যখন যুক্তিসঙ্গতভাবে মনে হয়েছে যে না, অন্তত খবরটা, সে খবরটা যেটা এসেছে প্রাথমিকভাবে প্রাইমা ফেসিলি সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সাময়িকভাবে বহিষ্কার করে শোকজ দিয়ে তার কাছে আমরা উত্তর চেয়েছি। এবং এরকম যে ঘটনাগুলোর কথা বলা হচ্ছে যে দলে তো আরো কিছু ঘটনা দেখা গেল, যেমন আসলে ৫ আগস্টে আপনাদের বেশ কিছু নেতা কক্সবাজার ভ্রমণে ছিলেন, তাদেরকেও আপনারা নোটিশ দিয়েছিলেন। এটা ৫ আগস্টে যারা গিয়েছেন তারা আসলে বড় কোনো ধরনের যে অপরাধ যেটাকে বলে বাংলাদেশের লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে, বাংলাদেশের লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে তারা কোনো অপরাধ করেননি, কিন্তু তারা ৫ আগস্টের দিনে সেখানে গিয়েছেন, সেটা দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় আমরা তাদের কাছে শোকজ দিয়েছি এবং কারণ জানতে চেয়েছি। তারা আমাদের কাছে উত্তরও করেছেন, আমরা দলীয়ভাবে সেই বিষয়গুলো সুরাহা করব অবশ্যই। কিন্তু বাংলাদেশের যে প্রচলিত আইন কাঠামো, সেই আইন কাঠামোর মধ্য থেকে তারা কোনো অপরাধ সংগঠন করেননি। কিন্তু প্রচলিত আইন কাঠামোর মধ্য থেকে চাঁদাবাজি একটা অপরাধ। এরকম যে দুই একটা ঘটনা, এই ঘটনা কিন্তু হাজারে হাজারে না, শত শত না, দুই একটি ঘটনা, সেই দুই একটি ঘটনাই মিডিয়াতে এমনভাবে বারবার উচ্চারিত হয়েছে, সেটাকে হাজার ঘটনার সমতুল্য করে ফেলা হয়েছে। তো তারপরেও আমরা মনে করি যে যে ঘটনাগুলো জনগণের কাছেও মনে হয়, কারো কাছে মনে হয় যে এই ধরনের ঘটনা এনসিপির কোনো নেতা যারা আমাদের দলীয় কাঠামোর মধ্যে আছেন তারা কেউ করেছেন, সেই খবরটা আমাদের কাছে আসলে আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করি। আমরা দলীয়ভাবে কোনোভাবেই কোনো চাঁদাবাজিকে আমরা প্রশ্রয় দিতে প্রস্তুত নই। আমরা বাংলাদেশে নতুন পলিটিক্যাল ইকোনমি যাতে তৈরি হয় স্বচ্ছতার ভিত্তিতে, সে কারণে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ক্রাউড ফান্ডিং শুরু করেছি, আমরা দলীয়ভাবে আমাদের হিসেবগুলো যাতে পরিষ্কারভাবে আমাদের দলের সদস্যদের কাছেও থাকে, জনগণের কাছে থাকে, সেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি। অতএব চাঁদাবাজি বা অন্য যে কোনো ধরনের যে আইন ভঙ্গের মতো যে কাজগুলো আছে আর কি, সেগুলো যদি কারো ব্যাপারে কোনো অভিযোগ আসে, আপনারা দেখবেন না যে আমরা কাউকে এখন পর্যন্ত একটা ঘটনাও কেউ দেখাতে পারবে না যে আইন ভঙ্গ করার মতো কোনো অভিযোগ আমাদের এনসিপির কোনো নেতার বিরুদ্ধে এসেছে এবং আমরা তার বিরুদ্ধে তদন্তমূলক আমরা ব্যবস্থা গ্রহণ করছি না, একটা ইস্যুকেও আমরা ছাড় দিই না। একটু জানতে চাই, নির্বাচনের আগে আপনাদের তো বেশ কিছু শর্ত আছে, সেগুলো আসলে ফেব্রুয়ারির মাধ্যমে নির্বাচন করে, ছোট করে জানতে চাইবো, পূরণ করা সম্ভব হবে না কিনা? কারণ সরকার তো বারবার বলছে নির্বাচন থেকে তারা পেছাবে না, আর এই বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আপনারা অনেক নির্বাচন নিয়ে কথা বলছেন যে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কিনা, তো এটা আসলে সম্ভব কিনা? সরকারের খুব অল্প কিছু দায়িত্ব, সংস্কার বাস্তবায়নের পথটা সুনির্দিষ্ট করা, আরও বিচারগুলোকে আরও দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা। এটা ফেব্রুয়ারির আগেই এবং তারও আগে এটা করা সম্ভবপর সরকারের তরফ থেকে। এটা সদিচ্ছা থাকলেই, দিনরাতে থাকলেই এটা সম্ভব। অতএব নির্বাচন এই কাজগুলোর জন্য পিছিয়ে দিতে হবে এমনটা আমাদের কাছে মনে হয় না, বরং যদি এই কাজগুলো আরো আগে সদিচ্ছার ভিত্তিতে সম্পূর্ণ করা সম্ভবপর হয়, মানে বর্তমান নির্বাচন কমিশন নিয়েও তাহলে আপনাদের কোনো অবজেকশন নেই? বর্তমান কমিশন অনেকগুলো জায়গাতেই আসলে পক্ষপাতমূলক আচরণ করেছে, সে কারণে আমরা কিন্তু বারবার এই কথাটা বলেছি যে আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে মাথায় রেখে যেন কমিশনটাকে ঢেলে সাজানো হয়। এই কমিশনতে এমন অনেক কর্মকর্তা এখনো রয়ে গেছেন যারা ওই ২৪, ১৮, ১৪ নির্বাচনগুলো সেগুলোতে ষড়যন্ত্রমূলকভাবে তারা যুক্ত ছিলেন।
তো তাদের ব্যাপারে কমিশন আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, এখন পর্যন্ত তো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সে বিষয়গুলোকে সুরাহা করলেই তো সামনের দিকে আগানোটা সম্ভবপর হয়। মানে এবং আপনাদের যে গণপরিষদ নির্বাচন সেটি আসলে আপনারা জাতীয় নির্বাচনের আগে চান না পরে চান? গণপরিষদ নির্বাচন আইডিয়ালি এটা আগেই হওয়া প্রয়োজন এবং তার মধ্য দিয়ে সংবিধানের প্রস্তুতির কাজটা শেষ হওয়ার পরেই সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। কিন্তু আমরা বারবার এই কথাটা বলেছি, যদি কেউ দুইটা নির্বাচনকে নানা ধরনের বার্ডেন মনে করেন, তো সেক্ষেত্রে একটা নির্বাচনের মধ্য দিয়েও কিন্তু এই দুটো কাজ সম্পন্ন করা সম্ভব। নির্বাচন অনুষ্ঠিত হলো এবং যারা নির্বাচিত প্রতিনিধি তারা একই সঙ্গে গণপরিষদ সদস্যের স্ট্যাটাসও অফ করলেন এবং তারা সংসদ সদস্য ফাংশন তারা পরিচালনা করলেন। দুটি নির্বাচন একসঙ্গেও করা সম্ভবপর। ধন্যবাদ আক্তার হোসেন আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সময় হলো বিদায় নেওয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রাসঙ্গিকে। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত শুভরাত্রি।